বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের ১ আগস্ট থেকে কার্যকর। দ্রুত নির্বাচন না দিলে পিছিয়ে যাবে দেশ, বলছে বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নেই, অভিযোগ জামায়াতের। দেশ গঠনের প্রত্যয় নিয়ে দুই বিভাগে শেষ হলো এনসিপির জুলাই পদযাত্রা। পরিবর্তনের পক্ষে প্রান্তিক মানুষের সাড়া। জুলাই জুড়ে অঙ্গ হারানোর উপাখ্যান, পাওয়া না পাওয়ার আক্ষেপে স্বপ্নের বাংলাদেশ ঘিরে সংশয়। খালেদা জিয়ার কণ্ঠ নকল করে 11 মাসে ২৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক, এখনো ধরাছোঁয়ার বাইরে। এবং আজ শেষ ওয়ানডে, শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ নিতে চায় টিম বাংলাদেশ। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে ৩৫% শুল্কের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করে দেশগুলোর নেতাদের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্পের এই ঘোষণা এলো। এর আগে ৯ জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। গেল ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করা হয়, যা আগে ছিল ১৫%। নতুন ঘোষণায় দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫%, মিয়ানমার ও লাওসের পণ্যে ৪০%, দক্ষিণ আফ্রিকার ওপর ৩০% এবং মালয়েশিয়ার তিউনিসিয়ার ওপর ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। দীর্ঘ সোয়া ২ বছর পর ৮.৫% নিচে নামল সার্বিক মূল্যস্ফীতি। পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী স্বস্তির প্রবণতা অব্যাহত আছে খাদ্যপণ্যের বেলায়ও। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের কিছুটা সুফল মিলেছে বছর শেষে। আর এদিকে সবশেষ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে কিছুটা বেড়েছে সার্বিক প্রবৃদ্ধি। গেল ৩ বছর ধরে অর্থনীতিকে একরকম ক্যান্সারের মতো ভোগাচ্ছে মূল্যস্ফীতি। আওয়ামী আমলে এটি নিয়ন্ত্রণে লোক দেখানো উদ্যোগ নেওয়া হলেও তা কাজে দেয়নি খুব একটা। তবে শেষ ১১ মাসে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান কিছুটা স্বস্তি এনে দিয়েছে অর্থ বছর শেষে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৫%-এর নিচে, যা গেল সোয়া ২ বছরের মধ্যে সবচেয়ে কম। একই সময়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার নেমেছে ৭.৫%-এর নিচে। বিশ্লেষকরা বলছেন, কিছুটা সুফল মিলেছে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের কারণে। শুধুমাত্র মনিটারি পলিসির উপর নির্ভর না করে আবার ফিসক্যাল সাইডেও সরকার কিন্তু ব্যয়কে সংকোচন করতে পেরেছে। যদি সরকার তার রেকারেন্ট স্পেন্ডিং কমাতে পারতো তাহলে হয়তো একটু ভালো হতো, কিন্তু তারপরে করেছে। কাজেই দুটোর যে সমন্বিত প্রয়াস, সেটার কিন্তু একটা চাপ পড়েছে মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে নিয়ে আসার জন্য বা খানিকটা কমে আসার জন্য। দীর্ঘদিন ধরে বাজার ব্যবস্থাপনার অদক্ষতা, টাকার দরপতন আর ব্যাংক খাতের সার্বিক দুরবস্থা উস্কে দেয় গুরুত্বপূর্ণ এই সূচককে। এছাড়া রাজস্ব আদায়ের চরম ঘাটতি অতিমাত্রায় ব্যাংক ঋণ নির্ভর করে তোলে সরকারকে। একই সাথে ত্রুটিপূর্ণ পরিসংখ্যানে সামনে আসেনি প্রকৃত হিসাব। তাই এ ব্যাপারে আগামীতে আরও সতর্ক হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। মূল্যস্ফীতি কিন্তু বাড়ছে, এটা কিন্তু কমে যাচ্ছে না, কিন্তু সে বাড়ার গতিটা কমেছে আর কি। কিন্তু গত ৩ বছর যদি আমরা হিসাব করি যে 10 বছর হারে বাড়ছিল, এখন এসে এটা ৭-৮% হারে বাড়ছে, তার মানে ওই চাপটা কিন্তু থাকছে। মানে ক্রয় ক্ষমতার যে প্রকৃত মান সেটা কিন্তু নেমে যাচ্ছে। সেটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকছে। এদিকে মূল্যস্ফীতি কমার পাশাপাশি সবশেষ অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে গতি বেড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডে, যার ফলে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪.৮৬%। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি বলেছেন, দ্রুত নির্বাচন না দিলে দেশ পিছিয়ে যাবে। আশ্বাস দেন, ক্ষমতায় গেলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বিএনপি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও জনসভায় যোগ দিতে সোমবার সকালে সিলেটে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমেই জিয়ারত করেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার। এরপর নগরীর পাঠানটোলায় জনসভায় যোগ দেন। এতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দ্রুত নির্বাচন না দিলে পিছিয়ে যাবে বাংলাদেশ। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না, আমার ছেলেদের জব অপরচুনিটিস তৈরি হবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এতে দূর হবে বেকারত্ব, প্রতিষ্ঠিত হবে নারীর অধিকার। বন্ধুদের সামনে আমাদের একটাই কথা, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা আমাদের তরুণ যাচ্ছে, যুবক যাচ্ছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করব। জনসভায় বক্তব্য রাখেন দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে উপযুক্ত সময়ে চিকিৎসা দেওয়া হয়নি। যখন তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন ছিল তখন তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হয় নাই। এটা ছিল একটা ষড়যন্ত্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনও নেই বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। দাবি করেন, নির্বাচন পেছানো বা না করা নিয়ে জামায়াতের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি। আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট গ্রহণ, জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে অনুষ্ঠিত হবে জামায়াতের জাতীয় সমাবেশ, যেখানে ঢাকাসহ সারা দেশের দলটির নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে। নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে, এটা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় জুলাই পদযাত্রা করেছে এনসিপি। আজ কুষ্টিয়া ও পাবনায় পদযাত্রা হওয়ার কথা রয়েছে। গতকালের সমাবেশে দলটির নেতারা বলেন, এবারের যাত্রা দেশ গঠনের। এ সময় এ মাসেই জুলাই সনদ ঘোষণার দাবি জানায় নাহিদ সার্জিসের দল। সপ্তম দিনের পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজশাহী কর্মসূচি শেষে সোমবার সকালে নাটোরের উদ্দেশ্যে রওনা হন দলের নেতাকর্মীরা। নাটোরে পৌঁছে স্টেশন বাজারের সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নেতাকর্মীরা। পরে মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে হয় সমাবেশ। এ সময় শেখ হাসিনার সমালোচনা করে নেতাকর্মীরা বলেন, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। আর কখনোই আপনারা চোখ বুঝে কোন চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব মেনে নেবেন না। যখন এমন একজন সমন্বয়কারী সহযোদ্ধা আমাদের রাজপথের সামনে সাথে থাকেন, তখন এমন অসংখ্য আপোষহীন সহযোদ্ধা, হাজারো লক্ষ ছাত্র জনতা একসাথে আগামীতে নাটোরের এনসিপির পতাকা তোলা আসবে বলে আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে যে ইস্তেহার ঘোষণা করব, সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে। নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে। পরে সিরাজগঞ্জ অভিমুখে যায় এনসিপির পদযাত্রা। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্তির সোপানে আয়োজন ছিল সমাবেশের। সেখানে নেতাকর্মীরা বলেন, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেটি দেখা যাচ্ছে না। এ সময় চলতি মাসেই জুলাই সনদ ঘোষণার দাবি জানায় নাহিদ সার্জিসের দল।
সেই ভয়ের সংস্কৃতি যারা আবারও ফিরিয়ে আনতে চায় তারা খুবই ভুল করছে, খুবই বোকামি করছে। এনসিপির প্রোগ্রামে আসলে নাকি কারা ভয় দেখায়? এনসিপির প্রোগ্রামে যদি আসেন, এনসিপিতে যদি যোগ দেন, তাহলে নাকি আপনাদেরকে বলা হয় কি লাভ, কয়দিন পর তো আমরাই সরকারে আসব। আমরা প্রশাসনের কাছে বলবো, প্রত্যেকটি রাজনৈতিক দলের এই সিরাজগঞ্জের মাটিতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সহ অবস্থান নিশ্চিত করতে হবে। কোন রাজনৈতিক দলের সাথে বিমাতা সুলভ আচরণ করবেন না। সিরাজগঞ্জের পর পাবনায় যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাফতুহা মিলি, চ্যানেল 24। এদিকে সোমবার রাতে এনসিপির জুলাই পদযাত্রা পৌঁছায় পাবনাতে। শহীদ চত্বরে হয় পথসভা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্টকে সরাতে ভয় পেয়েছে। গণ অভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে। সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই পদযাত্রা শুরুর পর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। বলেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন তারাই পিছিয়ে দিয়েছে যারা সংস্কারকে পিছিয়ে দিয়েছে। সংস্কার ছাড়া নির্বাচনের রব তুলে নির্বাচন বিরোধী গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মধ্যরাত পর্যন্ত পথসভায় উপস্থিত ছিলেন নেতাকর্মীরা। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই? নির্বাচন তারাই পিছিয়ে দিচ্ছে যারা সংস্কারকে পিছিয়ে দিচ্ছে। আমরা নির্বাচন দ্রুততম সময়ে চাই। আপনারা নির্বাচন পিছিয়ে দিচ্ছেন। আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের রব তুলে আপনারা নির্বাচন বিরোধী গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যে জরুরি অবস্থাকে যেন ব্যবহার করা না হয় সে বিষয়ে একমত হয়েছে সব দল। দ্বিতীয় ধাপে আলোচনায় এ কথা জানায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। উপজেলা পর্যায়ে নিম্ন আদালত সম্প্রসারণেও রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এদিনের আলোচনায়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনা। এদিন আলোচনা হয় উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ও নারী প্রতিনিধিত্ব নিয়ে। বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধি জানান, বিচার ব্যবস্থার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রস্তাবে সমর্থন রয়েছে তাদের। উপজেলা স্তরে আমরা ফৌজদারি এবং দেওয়ানি আদালতকে সম্প্রসারণ করার ব্যাপারে পর্যায়ক্রমে যাতে সম্প্রসারণ হয় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা মনে করি যে প্রত্যেক থানায় অর্থাৎ দেশের প্রত্যেকটি উপজেলাতেই এই আদালতের যতটুকু সম্প্রসারণ উপজেলা পর্যায়ে হবে সেটা প্রত্যেকটি উপজেলাতেই সেটা নিয়ে যাওয়া প্রয়োজন। সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। আমরা যারা ঐক্যমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি, আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার রাখি। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতী নই। বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ প্রয়োজনে নাগরিকদের সুরক্ষার জন্য বিশেষ ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা ঘোষণা করেন সেই প্রস্তাবে একমত হলেও মেয়াদকাল ও বিদ্যমান আইন পরিবর্তনের পরামর্শ দেন বিএনপি। তবে ভিন্ন মত অন্য দলগুলোর। জরুরি অবস্থা জারি করার কারণই তো হলো যে কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস স্থগিত করতে হবে, এবং জরুরি অবস্থা কি শুধু রাজনৈতিক বিবেচনায় জারি করা হয়? সেই জন্য আমরা বলেছি যে রাজনৈতিক বিবেচনা, রাজনৈতিক ব্যবহার করার জন্য জরুরি আইন জারি করা যাবে না। জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায় সেই ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বৈঠকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তবে রাজনৈতিক উদ্দেশ্যে যেন জরুরি অবস্থা ব্যবহার করা না হয় সে বিষয়ে সবার সহযোগিতা চান তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি বলবো এই কারণে যে এই বিষয়ে অতীতে খুব বেশি আলোচনার সুযোগ আমাদের এখানে ছিল না। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে।
অধিকাংশ বিষয়ে সবাই ঐক্যমত্যে আসায় জুলাই সনদ নিয়ে আশাবাদী কমিশন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। ঠিক 1 বছর আগে উত্তরার রাজপথেই ইতিহাস লেখা হয় রক্ত আর প্রতিরোধে। গুলির শব্দে থেমে যায় অনেক তরুণের স্বপ্ন, কেউ হারায় প্রিয়জন, কেউ বা শরীরের অঙ্গ। তেমনি এক তরুণ আতিকুল ইসলাম। হাসিনার পতনের পর গুলিবিদ্ধ হয়ে এক হাত হারান আতিক। এখন তার জীবন অনেকটাই স্বাভাবিক, তবে প্রতিশ্রুত বাংলাদেশ না পাওয়ার আক্ষেপ যেন এখনও তাড়িয়ে বেড়ায় তাকে। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের প্রতিবেদনে ছবি তুলেছেন রিপু আহমদ মামুন। তার ডান হাত। উত্তরার বাসিন্দা হিসেবে এ পথ ধরে তিনি যতবার চলাচল করেন ততবারই যেন এক রক্তাক্ত স্মৃতি পিছন থেকে আঁকড়ে ধরে তাকে। ৭১-এর কিন্তু কোনো কিছু আমরা নিজের চোখে দেখিনি, সেটাই তো ভুলে যাওয়ার কোনো অপশন নেই। আর যেটা আমি নিজে অংশগ্রহণভাবে ছিলাম, আমি নিজে লড়াই করেছি, আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের শত শত ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা নিজের চোখে দেখেছি। এটা আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কোনোদিন বলতে পারবো না। আমার এখনো রাতের বেলা যদি মনে হয় তখন কান্না চলে আসে, চোখ দিয়ে পানি পড়ে যে আমরা কি একটা দিন পার করেছি হাসিনাকে তাড়ানোর জন্য। 1 বছর পরও আতিকের চোখে জ্বলে 24-এর 5 আগস্টের বিকেলটা, যখন হাসিনার পতনের পর ছাত্র জনতার বিজয় মিছিলে আচমকা গুলি চালায় পুলিশ। আমার এক সহযোদ্ধা ভাই এখানে গুলি খায় বিকাল 4টার দিকে, তো আমি তাকে সাহায্য করতে পারি না। এই কারণ হচ্ছে এটাই, ঠিক সেই সময় থানা থেকে একটা গুলি এসে আমার ডানাতে লেগে যায়। প্লাস আমি আমার ফ্রেন্ড সার্কেলকে বলি, তারা আমাকে মেডিকেল উদ্দেশ্যে নিয়ে যায়। এক হাতবিহীন যাপিত জীবনে অভ্যস্ত হয়ে উঠছে আতিক। তবে জন আকাঙ্ক্ষার বিপরীতে রাষ্ট্র ও রাজনীতির বদলে যাওয়ার নমুনা ক্লান্ত করে তুলছে তাকে। যার জন্য মানুষ জীবন দিল, যার জন্য পঙ্গুত্ব বরণ হলো, যার জন্য রক্ত দিল, মানুষ তো সেই স্বস্তি পাচ্ছে না। দেশ যেভাবে চেয়েছিল সেভাবে তো এগোয়নি। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই মনে করব যে এর যদি এভাবে চলে, এভাবে যদি চলে, তাহলে পরবর্তী সময় কেউ রাজপথে নামবে না। উত্তরা আজ অনেকটাই স্বাভাবিক, কিন্তু আতিকদের গল্প এখনো বাতাসে ভেসে বেড়ায় একই প্রশ্ন নিয়ে। সেই প্রতিশ্রুত নতুন বাংলাদেশ আদৌ কি আসবে? সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। আতিকের মতোই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে এক পা হারান পাবনার আরাফাত হোসেন। হাসিনা সরকার পতনের পর খুশি হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। এক পা নিয়েই জীবন যুদ্ধে নামতে হয়েছে তাকে। দেশের জন্য আরাফাতের অবদানে গর্বিত হলেও ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা তার পরিবার। আমার পা নাই, কারোর হাত নাই, কারোর হলে চোখ নাই, এই কষ্টটা সবাই ভুলে গেছে ওই মুহূর্তটা, যখন আমরা শুনছি যে হাসিনা এই স্বৈরাচারী সরকার পলাইছে। পাবনা সদরের মনোহরপুর গ্রামের আরাফাত হোসেন 5 জনের সংসারে যিনি একমাত্র অবলম্বন। জুলাই আন্দোলনে এক পা হারিয়ে এখন অসহায় দিন কাটছে। 2024 সালের 18 জুলাই ঢাকার উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে নেমেছিলেন আরাফাত। পুলিশের গুলি লাগে তার বাম পায়ে। একটা গুলি এসে আমার পায়ে লাগে, আমি টের পাই নাই যে কখন আমার পায়ে গুলি লাগছে। যখন আমি পা উঠাইতে গেছি তখন দেখি আমার পা ওঠে না। পঙ্গুতে যাওয়ার পরে ওরা ডাক্তাররা দেখে বলে যে আমার পার মাসেল মারা গেছে, আপনার পা কেটে ফেলতে হবে। সরকারি বেসরকারি সহায়তায় একটি মুদি দোকান দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন আরাফাত, কিন্তু ক্রাচে ভর করে দুর্গম পথ পাড়ি দেওয়াটা দিনকে দিন দুঃসাধ্য হয়ে উঠছে। দেশের জন্য সন্তানের ত্যাগে গর্বিত আরাফাতের পরিবার, তবে দিশেহারা সামনের দিনের চিন্তায়। আমার বেটা যদি ফেটেতেন যদি বললে নে, তাহলে আমি সহ্য করে পারতাম। আমার বেটা গর্ভেতে নি পড়েছে, আমার দিন পর চলে না, চলে পারতেছি না। আমার ছেলেদের একটা চাকরি কেউ দিত সরকার থেকে, তাহলে আমরা যেভাবেই হোক নুন ভাত খাইয়ে দিন আমার চলে যেত। আমার কাছে গর্ব যে দেশের জন্য আমার স্বামী পা হারিয়েছে,
কিন্তু আমাদের কাছে তো কষ্টকর যে আমাদের জীবনযাপন কিভাবে চলবে, ছেলের ভবিষ্যৎ আছে, ছেলেকে মানুষ করতে হবে, কিভাবে ছেলেকে মানুষ করব, এটাই আমাদের চিন্তা। আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে হতাশা আছে স্বজনদের মাঝে। তাই এই বিষয়ে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের। চোখ হারানো, পা হারানো আমাদের অনেক আহত ভাইয়েরা আছে, যোদ্ধারা আছে, তো তাদের মূল্যায়ন আমাদের কাছে সকল সময়ে আছে, আর এটা পরবর্তী সময়েও থাকবে। আহতের তালিকায় ছিল মাত্র 29 জন, তা আমাদের সময় আমি কাজ করে এখন পর্যন্ত প্রায় 100-র উপরে হয়েছে, সেটাও তালিকা গ্যাজেট হয়েছে। 94 জনের গ্যাজেট হয়েছে, বাকিগুলো গ্যাজেটের জন্য আমরা তাগিদপত্র পাঠিয়েছি। বৈষম্য মুক্ত দেশ গড়ার লড়াইয়ে যে অপূরণীয় ক্ষতি হয়েছে আরাফাতের মতো যোদ্ধাদের, তার বিনিময়ে খুব বেশি কিছু নয়। এক পায়ে হলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর অবলম্বনটুকু চান তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমি খালেদা জিয়া বলছি। কণ্ঠ নকল করে 5 আগস্টের পর 11 মাসে 26 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। সেই প্রতারককে এখনও গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাসুদুর রহমানের রিপোর্ট। 5 নভেম্বর থেকে 3 মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেস হোসেন নামে জমা হয় 6 কোটি 37 লাখ টাকা। হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চায় ব্যাংকটি। অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জব্দ করা হয় মোতাল্লেস ও তার ব্যবসা প্রতিষ্ঠানের 9টি ব্যাংক হিসাব। অনুসন্ধান শেষে 7টি অ্যাকাউন্টে 26 কোটি 84 লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী 3 মাসে জমা হয় 11 কোটি 11 লাখ টাকা। তবে মোতাল্লেসের 2023-24 অর্থ বছরের আয়কর রিটার্নের তথ্য বলছে তার মাত্র 34 লাখ টাকার সম্পদ রয়েছে। তাহলে কিভাবে তার অ্যাকাউন্টে এলো কোটি কোটি টাকা? অনুসন্ধানে বেরিয়ে আসে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেস তার সহযোগীকে দিয়ে অর্থ চান কিছু মানুষের কাছে। তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় কোটি কোটি টাকা। বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেস। দুদক আইনজীবী বলছেন এটি প্রতারণা, যদিও এ ঘটনায় মামলা করেনি কোনো পক্ষ। খুবই মারাত্মক একটা অপরাধ, কারণ এই ধরনের অপরাধ যদি কোনোভাবে প্রশ্রয় পেয়ে যায় তাহলে অনেকেই উৎসাহিত হবে এবং এটা সিরিয়াস আকার ধারণ করবে। এটা আর রাষ্ট্রের জন্য একটা বড়সড় একটা অপরাধ হয়ে যাচ্ছে। এইটা মারাত্মক অপরাধ এবং বিএফআইইউ যে প্রতিবেদনটা দেখলাম তাতে তার বিরুদ্ধে তো অ্যাটলিস্ট 4টে মামলা তো হবে দেখাই যাচ্ছে। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা উচিত তাকে, এবং যেহেতু একটা রিপোর্ট চলে এসছে এখন মামলা করতে তার বাধা নাই। টাকা জমা হওয়া ব্যাংক হিসাবের নমিনি মোতাল্লেসের ভাই পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাইমুজ্জামান, যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। মালয়েশিয়ায় শুরু হচ্ছে 58তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। 4 দিনব্যাপী সম্মেলন চলবে 11 জুলাই পর্যন্ত। আসিয়ান বা আসিয়ান প্লাস গোষ্ঠীর সদস্য না হলেও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক কৌশলগত অবস্থানের ফলে বিশেষ আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, যাতে অংশ নিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। বৈঠকের ফাঁকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের ব্যাপারে আলোচনা হতে পারে। মালয়েশিয়ার তরফ থেকে এমন আমন্ত্রণকে দেখা হচ্ছে দুই দেশের আঞ্চলিক সহযোগিতা জোরদারের ইতিবাচক বার্তা হিসেবে। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে কুয়ালালামপুরে পৌঁছাতে শুরু করেছেন আসিয়ানের সদস্য দেশের প্রতিনিধিরা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা জানান। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, তার মন্ত্রণালয়ের কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করে বিভ্রান্তিকর ইতিহাস উপস্থাপন করা হয়েছে। অভিযোগ জানান, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণী হিসেবে গড়ে তুলেছিল। তাদের জন্য বরাদ্দ সম্পত্তি, সুযোগ সুবিধা ও অর্থকে দলীয়করণ করেছিল হাসিনা। এ সময় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে থাকা সব সম্পত্তির সদ্ব্যবহার ও ট্রাস্টের সক্ষমতা বাড়াতে পরামর্শক নিয়োগ
ও একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে, হতাশ হবার কিছুই নেই, এ কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শাহবাগে জাতীয় জাদুঘরে জুলাই অভ্যুত্থানের তথ্যচিত্র প্রিমিয়ার শোতে তিনি জানান, পূর্ণ গতিতেই চলছে বিচার কাজ। বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের শ্রেষ্ঠতম নির্বাচন। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী মানুষের যে আশা আছে তা পূরণে কাজ করছে সরকার। এ পথ অনেক দীর্ঘ বলেও মন্তব্য করেন তিনি। সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি এবং আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল, সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। এই পথ দীর্ঘ, অনেক দিনের লড়াই, কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। জুলাই পদযাত্রায় রংপুর ও রাজশাহী বিভাগ চষে বেরিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। পদযাত্রায় নেতাদের অভিজ্ঞতা কেমনই বা জনসম্পৃক্ততা, রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই যোদ্ধাদের এক নজর দেখতে রাজশাহীর পর্যটন মোটেলে ছেলে মেয়েদের নিয়ে অবস্থান করছেন এক মা। তার মতো অনেকেই এসেছেন সকালবেলা। এরপর কথা হয়, তোলা হয় ছবিও। কালকে নাহিদরা যদি মাঝখান দিয়ে যেত তাহলে দেখতে পেতাম, তাহলে আর আজকে হয়তো আসতাম না। আজকে অনেক বড় একটা প্রোগ্রাম হলো এনসিপির থেকে, আমাদের আগামীর কাজ করতে পথ চলা অনেক সুবিধা হবে, এটা আমরা মনে করছি। এনসিপি প্রধান জানালেন, এক সপ্তাহের উত্তরবঙ্গ ভ্রমণে সংস্কার, বিচার ও সংবিধান পরিবর্তনের জন্য প্রান্তিক মানুষের ব্যাপক সাড়া মিলেছে। অন্য নেতাকর্মীরাও আশাবাদী, মাস শেষে তাদের এই কর্মসূচি সফল হবে। আমাদের দলগতভাবে অবস্থান হচ্ছে যে আমরা নতুন সংবিধান এবং এই মুহূর্তে মৌলিক সংস্কার এবং বিচারের মাধ্যমে বাংলাদেশের একটি নতুন যাত্রা শুরু হবে, সেটাই আমরা আশা করছি। এনসিপি তো এনসিপির ইশতেহার দেবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি এবং এটা সকল অংশীদারদেরকে সাথে নিয়েই যাতে জুলাই ঘোষণাপত্রটা জারি করা হয়। স্মৃতির পাতা থেকে জুলাই আন্দোলনের দিনগুলির কথাও জানতে চান অনেকে। সার্জিস ও হাসনাত শোনালেন ঐতিহাসিক বাংলা ব্লকেট কর্মসূচির বৃত্তান্ত। জানান, আগামী ৩ আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র প্রণয়ন না করলে এনসিপি নিজেই তা করবে। এই ফেসিবাদকে বৈধতা উৎপাদন করেছেন দীর্ঘ সময়, তারাই আবার এখন কথা বলছে, তারাই ওই ৫ আগস্টের পূর্ববর্তী ইভেন্টগুলোকে তারাই বিভিন্নভাবে ভেরিফাই করার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। বাংলাদেশ ব্লকেট শেষে বাংলা ব্লকেট, এভাবে ধীরে ধীরে আসছে টার্মিনেশনটা। তো এটা জাস্ট ওইটার প্রধান উদ্দেশ্য ছিল যে আমাদের দাবিটা দ্রুত আদায় করে নিয়ে আসা এবং একটার পর একটা ধাপে ধাপে চাপটা বৃদ্ধি করা। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভাবনাগুলো বোঝার চেষ্টা করছেন এনসিপি নেতাকর্মীরা। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। খুলনা মহানগরীতে টানা 2 ঘন্টা বৃষ্টিতে গতকাল সোমবার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সোমবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়। এতে তলিয়ে যায় নগরীর রয়্যাল মোড়, পিটিআই মোড়, রূপসা, সোনারাঙ্গা, খালিশপুরের বিভিন্ন সড়কে পানি ওঠায় ভোগান্তিতে পড়েন পথচারী সহ সাধারণ মানুষ। মোটরে পানি ঢুকে বিকল হয়ে যায় বহু যান। বেহাল ড্রেনেজ ব্যবস্থায় জলাবদ্ধতার কারণ বলে অভিযোগ নগরবাসীর। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত তীর রক্ষা বাঁধের একাংশে ভাঙন দেখা দিয়েছে। সোমবার বিকেলে হঠাৎ ধসে যায় শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাটের 200 মিটার এলাকা। নদীগর্ভে বিলীন হয়ে যায় অন্তত 8টি বসতঘর ও 5টি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে দ্রুত সরিয়ে নেওয়া হয় নদীপাড়ের বসতঘর। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। 2012 থেকে 2013 অর্থ বছরে প্রায় 110 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 2 কিলোমিটার দীর্ঘ তীর রক্ষা বাঁধ।
যা পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় তৈরি হয়েছিল। কি পরিমাণ দোকানপাট ছিল, তারপরে আপনার বাড়িঘর ছিল, এখন ওই যে দেখতেছেন যে গাছটা টোটালি এই মাত্র পড়লো। হালকা যে বেরিবান্ডা ছিল ওই বেরিবান্ডা সহকারে নিয়ে যেতেছে, ঘর দুয়ার সবাই সারতে পারতেছে না। অনেক ভাঙন বা অনেক দিন ধরে এটার জন্য অনেকে আবেদন করা হইতেছে, এটার জন্য বলছে, একাধিকবার বলা হয়েছে যে এটা বন্ধ ব্যবস্থা করা হবে, এবং তো করা হয় নাই। দর্শক, যেমনটা দেখছিলেন, শরীয়তপুরের জাজিরার মাঝের ঘাটের 200 মিটার এলাকায় হঠাৎ ধসে আতঙ্কে মানুষ। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন নুরুল ইসলাম রবিন। শাকিল, শরীয়তপুরের মাঝিঘাট এলাকার মানুষ কিন্তু এই মুহূর্তে একেবারে দ্বিমুখী বিপর্যস্ত আমি বলবো। কারণ একদিকে যেমন নদী ভাঙছে, অপরদিকে কিন্তু ভারী বর্ষণ এখানে বৃষ্টি হচ্ছে গতকাল থেকেই, যার কারণে মানুষ যে তাদের স্থাপনা এখান থেকে সরিয়ে নেবে সেই জায়গায় কিন্তু নানান রকম ভোগান্তির মধ্যে তারা পড়ছে। পাশাপাশি এখানে কিন্তু শ্রমিক সংকটও রয়েছে, কারণ আকস্মিক ভাঙন দেখা দেওয়ায় কিন্তু মানুষ, এখানকার যারা স্থানীয় রয়েছে, আশপাশের মানুষ রয়েছে, তারাই মূলত এগিয়ে এসেছে এবং স্থাপনা যতটা সম্ভব তারা এখান থেকে সরিয়ে নিয়েছে। আর এখানকার উপজেলা প্রশাসনের যে তথ্য সেই অনুযায়ী এখন পর্যন্ত 19টি ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বা নদীগর্ভে বিলীন হয়েছে। তো আমরা যেটি দেখেছি গতকাল 4টার দিকে যে আকস্মিক ভাঙন শুরু হয়েছে, যে সেই ভাঙনের কারণে কিন্তু পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের প্রায় 200 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে এবং এখানে যেই সিসি ব্লক দিয়ে বাঁধটি এতদিন সুরক্ষিত ছিল, সেই সিসি ব্লকের একটি বৃহৎ অংশ কিন্তু নদীতে বিলীন হয়েছে। যদিও এরই মধ্যে আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখানে 2টি বার্জ নিয়ে আসা হয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে জিও ব্যাগ কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তারা কিছুক্ষণের মধ্যে এখানে ডাম্পিং শুরু করবে। এছাড়াও তারা যেটি বলছে, সকাল 10টা নাগাদ আরো 2টি বার্জ এই সংস্কার কাজ বা যে জিও ব্যাগ ডাম্পিং এর কাজের জন্য তারা যুক্ত হবে। তো সব মিলিয়ে এখানে যে বিষয়টি বা যেই এলাকাটাতে ভাঙন রয়েছে সেটি কিন্তু পদ্মা সেতু থেকে খুব একটি দূরে নয়, মাত্র 2 কিলোমিটার ভাটির দিকেই মূলত এই ভাঙনটি চলছে। যার কারণে এই নদীর তীর রক্ষা যে এতদিন যেই বাঁধটির কারণে মানুষ অনেকটাই সুরক্ষিত ছিল, তারা কিন্তু অরক্ষিত হয়ে পড়েছে এবং মারাত্মক আতঙ্কের মধ্যে রয়েছে এই এলাকার যে সকল মানুষ আশেপাশে রয়েছে। এই নদী ভাঙন যেখানে চলছে তার আশপাশের এলাকার মানুষ কিন্তু তাদের বসতি নিয়ে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে। আজ সকালেও আমরা যেটি দেখেছি, এখান থেকে কিন্তু অনেকেই চলে যাচ্ছে বা সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তালিকা প্রস্তুত করা হচ্ছে, তালিকা প্রস্তুত শেষে তারা তাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও এই এলাকায়, ভাঙন কবলিত এলাকায় মাইকিং করা হচ্ছে মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য। শাকিল, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নদী ভাঙনের সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শরীয়তপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী নুরুল ইসলাম রবিন। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়াতে নিজস্ব হ্যাচারিতে পোনা উৎপাদন করছে বিএফডিসি। তবে পুকুর স্বল্পতার কারণে হ্যাচারির সক্ষমতা অনুযায়ী পোনা উৎপাদন সম্ভব হচ্ছে না। যদিও পুকুর সংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। রাঙ্গামাটি থেকে জিয়াউল হকের রিপোর্ট। লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের মারিশাচর হ্যাচারি, যেখানে আগে থেকেই হালদা ও কাপ্তাই হ্রদের উন্নত জাতের রুই, কাতাল ও মৃগেল মাছ সংরক্ষণ করা হয়েছে ব্রুড পুকুরে, যেখানে মা মাছ থেকে ডিম সংগ্রহ ও হ্যাচারিতে সুস্থ রেণু উৎপাদন করা হয়। হ্রদ সৃষ্টির পর থেকে হয়নি ড্রেজিং, ফলে পলি জমে ভরাট হয়ে গেছে এই কৃত্রিম জলাধার। এতে ধ্বংস হয়ে গেছে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো। তাই কাপ্তাই হ্রদে কাপ জাতীয় মাছের উৎপাদন বাড়াতে 2017 সাল থেকে এই হ্যাচারিতে রেণু উৎপাদন শুরু করে বিএফডিসি। এই হ্যাচারিতে 100 কেজি রেণু উৎপাদন সক্ষমতা থাকলেও পুকুর স্বল্পতার কারণে 70 কেজি উৎপাদন করা হচ্ছে, যা মাছ ধরা বন্ধের সময়ে কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হয়। তবে কাপ্তাই হ্রদের বিশালতার তুলনায় তা খুবই সামান্য। বোট থেকে বোট মাছ সংগ্রহ করার পর আমরা বিভিন্ন প্রক্রিয়ায় ইনজেকশন বা বিভিন্ন প্রক্রিয়া শেষে আমাদের এই রেণুটা আমাদের হাউজে দেওয়া, ডিমটা হাউজে দেওয়া হয়। নার্সারিতে করার পরে 1 বছর রাখার পরে মাছটা যখন ওই সাইজে এসে যায় তখন আমরা লেখা আতাই লেখে অবমুক্ত করে দিই। হ্যাচারির সক্ষমতা হচ্ছে 100 কেজি। এখানে 100 কেজি আমরা করতে পারি না আমাদের পুকুর স্বল্পতার কারণে। তবে পুকুরের সংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার কথা জানান বিএফডিসির এই কর্মকর্তা। আমরা এলাকা বিভিন্ন ধরনের পুকুর
এটা জেলা প্রশাসন বা অন্যান্য বিভিন্ন ব্যক্তিগত পর্যায়েও আমরা বিভিন্ন পুকুরের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা এই পুকুর পেলে এবং আমরা এই আমাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা রিচ করতে পারব। মারিশাচর হ্যাচারিতে 28 একর জমিতে ব্রুটো রেণু উৎপাদনের জন্য 10টি নার্সারি পুকুর রয়েছে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। দর্শক, সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান সাদিক। সাদিক, আর কি খবর আছে আপনার কাছে? শাকিল, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য যদি জানাই তাহলে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে 2 জন এবং হাসপাতালগুলো জানাচ্ছে যে তাদের কাছে চিকিৎসাধীন অবস্থায় আছে এই মুহূর্তে 2 জন। আর জুলাইয়ের তথ্য যদি জানাই তাহলে জুলাই মাসে কিন্তু নারায়ণগঞ্জে 35 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং গত বছরের হিসাব অনুযায়ী 127 জন নারায়ণগঞ্জে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তো মূলত জেলাবাসী যে বিষয়টি আসে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য। তো এই ক্ষেত্রে যদি বলাই তাহলে জেলার রাজনৈতিক অঙ্গন বা বেসরকারি বিভিন্ন যে সকল সংগঠন রয়েছে তারা ডেঙ্গু রোধের জন্য সচেতনতামূলক যে সকল বার্তা আছে সেগুলি নিয়ে কিন্তু তারা জনগণকে তারা সচেতন করার চেষ্টা করছেন। তো এর মধ্যে একটু অভিযোগ রয়েছে, জেলাবাসী একটি অভিযোগ করছে যে যেহেতু ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, তো এই ক্ষেত্রে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বলি বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ডেঙ্গু নিধনের ক্ষেত্রে কিছুটা উদাসীনতার চিত্রের ব্যাপারে তারা অভিযোগ জানিয়েছেন এবং সেই সাথে তারা অভিযোগ জানিয়েছে নারায়ণগঞ্জে বেশ কয়েকটি জায়গাতে ড্রেনেজ ব্যবস্থার কাজ করার কারণে কিন্তু বেশ কয়েকটি জায়গায় পানি জমে আছে এবং এই পানি জমে থাকার কারণে কিন্তু ডেঙ্গু রোগের যে ডেঙ্গুর যে মশার আবাসস্থল সেটি সৃষ্টি হতে পারে এবং এই ক্ষেত্রে তারা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এবং সেই সাথে চিকিৎসা ব্যাপার যদি বলি তাহলে নারায়ণগঞ্জের অন্যতম যে 2টি হাসপাতাল এবং উপজেলা প্রশাসনে যে সকল চিকিৎসা কেন্দ্র রয়েছে সেসব স্থানে কিন্তু নারী এবং পুরুষ 2টি আলাদা ওয়ার্ড ভিত্তিতে কিন্তু ডেঙ্গু রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। শাকিল। আহসান সাদিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এবারে সবজির বাজারের খবর জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, সকাল সকাল সবজির দরদাম কেমন দেখছেন? শাকিল, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার সবচেয়ে বড় যে পাইকারি বাজার সেটি হলো মেছুয়া বাজার। এখানে কিন্তু সকাল থেকেই জেলার যে 10 উপজেলা সেই ব্যবসায়ীরা কিন্তু এখানে আসেন এবং এখান থেকে যে তাদের চাহিদা অনুযায়ী পণ্য সেটি কিন্তু কিনে নিয়ে যান পাইকারিদের, তা স্থানীয় বাজারগুলোতে কিন্তু খুচরা বিক্রি করেন। আজকে আমরা সকাল থেকেই এখানে ঘুরে দেখেছি, ব্যবসায়ীরা বলেছেন যে আসলে আজকে বাজারে অন্যান্য দিনের তুলনায় ক্রেতা কিছুটা কম, কারণ সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে হয়তো দূর দূরান্তের ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখন আসতে পারেনি। তবে বেলা বাড়াবার সাথে সাথে কিন্তু আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ব্যবসায়ীদের যে সমাগম সেটি বাড়তে পারে। এবং আজকে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছে, তারা বলছেন যে আসলে এখানে গত সপ্তাহে এবং এই এখন পর্যন্ত কিন্তু বাজারের যে বাজার দর সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে। সকালেই আমরা করলা প্রতি কেজি এই বাজারে বিক্রি করা হচ্ছে 40 টাকা দরে, পটল বিক্রি করা হচ্ছে 30 থেকে 35 টাকা দরে, টমেটো বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি দরে এবং পেঁপে বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। এইভাবে কিন্তু আসলে প্রত্যেকটি সবজি কিন্তু গত সপ্তাহে যা ছিল এবং আজকে পর্যন্ত দাম কিন্তু উঠানামা করেনি, একই স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে বর্ষার মৌসুমে কিন্তু এই সকল সবজি কিন্তু বাজারে পাওয়া যায় এবং গত বছরের তুলনায় এই বছরে কিন্তু বাজারে যে সবজির আমদানি সেটি কিন্তু আসলে কমেনি এবং যে কারণে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে আসলে অন্যান্য বছর এই সময়টাতে বাজারে সবজির ক্রাইসিস থাকলেও এবছর কিন্তু সেটি লক্ষ্য করা যায়নি। শাকিল। আকাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সবজির বাজারের খবর জানছিলাম, নেত্রকোনা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ। নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা। বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলাতে হলে আমাদের প্রযুক্তি শিখতে হবে। গতকাল নারায়ণগঞ্জ বন্দরে এক অনুষ্ঠানে এই কথা বলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থারও আধুনিকায়ন করতে হবে। কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসছে
সেই বাংলাদেশকে গড়ে তোলার কারিগর, মানে সামনের সারির কারিগর হবে, ফ্রন্ট লাইন কারিগর হবে এই কারিগরি শিক্ষা ব্যবস্থার যারা ছাত্রছাত্রী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণ অভ্যুত্থানে রিকশা চালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 7 দিনের রিমান্ড চায় পুলিশ, পরে আদালত 2 দিনের মঞ্জুর করেন। মামলায় বলা হয়, গত বছরের 20 জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন রিকশা চালক তুহিন। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে 99 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এই মামলায় ডাক্তার সেলিনা হায়াত আইভি 11 নম্বর আসামি। ময়নাতদন্তের জন্য জুলাই আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মী জিয়াউর রহমানের মরদেহ কবর থেকে তুলতে গেলে বাধা দেয় পরিবার। গতকাল দিনাজপুরের বিরল উপজেলার নগরবাড়ি মুন্সিপাড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করতে যান ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় নিহতের স্ত্রী মরদেহ উত্তোলনে বাধা দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই মাসের প্রথম দিকে ঢাকার মিরপুর এলাকায় আন্দোলনে অংশ নেন গার্মেন্টস কর্মী জিয়াউর রহমান। তখন তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় 9 আগস্ট মৃত্যু হয় তার। মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে যমজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে বাবা ও মাকে। সোমবার রাতে কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় নিজ বাড়ির পেছনের পুকুর থেকে 6 মাসের যমজ শিশুদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সন্তানদের হত্যা করে পুকুরে ফেলে দেয় বাবা মা। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধর্ষণের পর শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা লিপা আক্তার। এতে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়। রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি কাজ করছে পিবিআই ও সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে এখনও তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। গত শনিবার খেলতে গিয়ে নিখোঁজ হয় 5ম শ্রেণীর শিক্ষার্থী ময়না আক্তার। রোববার হাবলিপাড়া জামে মসজিদের 2য় তলা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা মিরাজুল ইসলাম হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আরও 4 জনকে। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন। মামলায় বলা হয়, 2011 সালের 23 আগস্ট ঝিনাইদহ শহর থেকে ডাকবাংলো ক্যাম্পে যাওয়ার সময় নিখোঁজ হন উপপরিদর্শক মিরাজুল ইসলাম। পরদিন একটি ডোবা থেকে হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি বাদে বাকি সবাই পলাতক। হবিগঞ্জের নবীগঞ্জ শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পুলিশ জানায়, গেল 4 জুলাই উপজেলার তিমিরপুর গ্রামের খসরু মিয়ার সাথে ইনাতগঞ্জের আলী আশার কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকেলে আনমনু গ্রামের বাসিন্দারা ইনাতগঞ্জের আলী আশার পক্ষ নেয়। এ পর্যায়ে তিমিরপুর ও আনমনু গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এ সময় ধাওয়া, পাল্টা ধাওয়া ও দোকান ভাঙচুর করা হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে জামালপুরে ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষ হয়েছে। আহত হন অন্তত 6 জন। একজনের অবস্থা আশঙ্কাজনক।